আজই যুক্তরাষ্ট্র ইরানের সমঝোতা সই হবে দাবি ট্রাম্পের। ইরান বলছে হবে না, ভিন্ন ভিন্ন বক্তব্যে চুক্তি নিয়ে ধোঁয়াশা। যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ফের আলোচনায় বসছে লেবানন ইসরায়েল। গুরুত্ব পাবে দক্ষিণের পাইলট জোন থেকে দখলদার সেনা প্রত্যাহার। প্রায় 2 কোটি মানুষের অংশগ্রহণে হতে যাচ্ছে ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আলী খামেনির জানাজা। আধ্যাত্মিক নগরী মাশহাদে দাফন 9 জুলাই। হামলায় উত্তপ্ত রাশিয়া ইউক্রেন। খার্কিভ দোনেস্কে আরও 5 এলাকায় দখলের দাবি রাশিয়ার। জ্বালানি স্থাপনায় পাল্টা হামলা ইউক্রেনের। বিশ্বের 830 কোটি মানুষের মধ্যে একমাত্র ব্যক্তি হিসেবে $1 ট্রিলিয়ন মালিক ইলন মাস্ক। তার সম্পদ দিয়ে বানানো যায় 4000 পদ্মা সেতু। আপনারা দেখছেন স্টার নিউজ। স্টার ওয়ার্ল্ডে স্বাগত জানাচ্ছি তাসফিয়া তামান্না। এতক্ষণ শিরোনামগুলো শুনছিলেন। বহুল প্রতীক্ষিত যুক্তরাষ্ট্র ইরানের মধ্যকার সমঝোতা সই আজই হবে, এমনটাই দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কিন্তু চুক্তির জন্য মুখিয়ে থাকা ট্রাম্পের এই দাবিকে সরাসরি প্রত্যাখ্যান করেছে ইরান। দেশটির দাবি, আগামী 24 ঘন্টার মধ্যে চুক্তি সইয়ে কোনো সম্ভাবনা নেই। তবে আগামী কয়েকদিনের মধ্যে সমঝোতা স্মারক সইয়ের ইঙ্গিত দিয়েছে ইরান। আর মধ্যস্থতাকারী পাকিস্তান বলছে 24 ঘন্টার মধ্যে ডিজিটাল মাধ্যমে হবে সমঝোতা সই। 3 পক্ষের এমন ভিন্ন ভিন্ন বক্তব্যে সৃষ্টি হয়েছে ধোঁয়াশা। যুক্তরাষ্ট্র ও ইরানের যুদ্ধ কবে থামবে, এ নিয়ে যখন উদ্গ্রীব বিশ্ববাসী, তখন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প, ইরান সরকার কিংবা মধ্যস্থতাকারী পাকিস্তান, 3 পক্ষ থেকে আসতে থাকে ভিন্ন ভিন্ন বক্তব্য। শনিবার পাকিস্তানের প্রধানমন্ত্রী জানান, আগামী 24 ঘন্টার মধ্যেই হতে যাচ্ছে বহুল প্রতীক্ষিত যুক্তরাষ্ট্র ইরানের শান্তি চুক্তির সমঝোতা। স্মারক সই নিয়ে পোস্ট দেন ট্রাম্পও। তবে সব দাবিকে উড়িয়ে দিয়ে ইরান সাফ জানিয়ে দেয়, রোববার সই হবে না কোনো চুক্তি। ইরান নাকচ করে দেওয়ার পরও ট্রাম্প বলছেন, রোববারই সই হবে স্মারক। সবার জন্য খুলে দেয়া হবে হরমুজ প্রণালী। ট্রুথ সোশ্যালে দেয়া এক পোস্টে এমন দাবি করেন তিনি। চুক্তিটি রোববার সই হওয়ার কথা রয়েছে। এটি সই হওয়ার সঙ্গে সঙ্গেই হরমুজ প্রণালী সবার জন্য খুলে দেয়া হবে। ইরানের সঙ্গে আমাদের সম্পর্ক আগের প্রশাসনগুলোর তুলনায় অনেক ভালো অবস্থায় রয়েছে। ট্রাম্প আরও দাবি করেন, আর কোনো পারমাণবিক অস্ত্র চায় না তেহরান। এছাড়া উপযুক্ত সময় সমৃদ্ধ ইউরেনিয়াম অপসারণে ওয়াশিংটনের সঙ্গে তেহরান কাজ করবে বলেও ইঙ্গিত দেন তিনি। তবে ট্রাম্প হুঁশিয়ারি দিয়ে বলেন, এই চুক্তি সহজে না হলে বিকল্প পথ বেছে নেবে ওয়াশিংটন। এই চুক্তি সই হলে ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ক আরও ভালো হবে। তবে প্রক্রিয়াটি যদি দ্রুত, সহজ ও ভালোভাবে এগিয়ে না যায়, তাহলে যুক্তরাষ্ট্রের হাতে চূড়ান্ত বিকল্প রয়েছে। তবে ট্রাম্পের এমন বক্তব্যের পুরো বিপরীত দাবি করছে তেহরান। ইরান আবারও নিশ্চিত করেছে, আগামী 24 ঘন্টার মধ্যে চুক্তি সইয়ের কোনো সম্ভাবনাই নেই। তবে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘেই ইঙ্গিত দিয়েছেন, এমন চুক্তি আগামী কয়েকদিনের মধ্যেই সই হতে পারে। এছাড়াও এই চুক্তিকে চূড়ান্ত চুক্তি না ধরে ভবিষ্যৎ আলোচনার একটি কাঠামো হিসেবে বিবেচনা করার জন্য বলছেন বাঘেই। সম্ভাব্য এই সমঝোতা স্মারক কেবল ভবিষ্যৎ আলোচনা অব্যাহত রাখার একটি কাঠামো হিসেবে কাজ করবে। এটিকে চূড়ান্ত চুক্তি হিসেবে বিবেচনা করা উচিত হবে না। আলোচনায় থাকা বিষয়গুলো অত্যন্ত জটিল। বর্তমান পর্যায়ে মূলত যুদ্ধ ও উত্তেজনা নিরসনের দিকেই গুরুত্ব দেওয়া হচ্ছে। পারমাণবিক ইস্যুতেও এখনও কোনো চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছায়নি তেহরান। বাঘেই জানান, এ নিয়ে আলোচনা আরও 60 দিন ধরে চলবে। এদিকে চুক্তির জন্য মুখিয়ে থাকা ট্রাম্পের এই উদ্গ্রীব আচরণের নিন্দা জানিয়েছে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী। চুক্তির ব্যাপারে ট্রাম্পের এই অতি আগ্রহকে ব্যক্তিগত প্রচারের উপলক্ষ আখ্যা দিয়ে সমালোচনাও করেছে আইআরজিসি। এই সমঝোতা স্মারক সই সশরীরে হবে না। মধ্যস্থতাকারী দেশ পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ জানিয়েছেন, রাজধানী ইসলামাবাদে চুক্তি সইয়ের ডিজিটাল অনুষ্ঠান আয়োজন করা হবে। কাজী শাহরিন, স্টার নিউজ। যুদ্ধবিরতি লঙ্ঘন করে লেবাননের দক্ষিণাঞ্চলে হামলা এবং দখলদারিত্ব অব্যাহত রেখেছে ইসরায়েল। এর মাঝে ওয়াশিংটনে নতুন দফা আলোচনায় বসতে যাচ্ছে 2 দেশ। আগামী 22 জুন হতে পারে এই বৈঠক। আলোচনার মূল বিষয় হবে দক্ষিণ সীমান্তে তেল আবিবের কথিত পাইলট জোন।
এ থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহার করাই হবে তাদের মূল লক্ষ্য, যার মধ্য দিয়ে নির্দিষ্ট এলাকা থেকে সরে যাবে ইসরায়েলি দখলদার বাহিনী। বিষয়টিতে গুরুত্ব বিবেচনা করে এই বৈঠকে সামরিক প্রতিনিধি পাঠাবে লেবানন সরকার। দেশটির সংবাদ মাধ্যম জানিয়েছে, লেবাননের সেনাবাহিনীর সঙ্গে সমন্বয় করে ইসরায়েলি সেনারা পাইলট জোন থেকে সরে যাবে বলে আশা করা হচ্ছে। লেবাননের সেনাবাহিনীও ওই এলাকাগুলোতে একটি অস্ত্র নিয়ন্ত্রণ পরিকল্পনা বাস্তবায়ন করবে। একই সঙ্গে ওই সব অঞ্চলে হিজবুল্লাহর প্রবেশ বন্ধ করবে লেবানন সরকার। মার্কিন মধ্যস্থতায় চলমান আলোচনাকে প্রত্যাখ্যান করে আসছে সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। এদিকে লেবাননের সাথে আলোচনার মধ্যেও ইসরায়েলি হামলা অব্যাহত রয়েছে। প্রতিবাদে দক্ষিণ লেবাননে ইসরায়েলি সেনাদের উপর ড্রোন হামলার দাবি করছে হিজবুল্লাহ। গত ২রা মার্চ থেকে এ পর্যন্ত ইসরায়েলি হামলায় অন্তত ৩,৭৫৬ জন নিহত হয়েছেন। যুদ্ধবন্ধে সমঝোতা স্মারক সইয়ের আলোচনার মধ্যেই যুক্তরাষ্ট্রের সম্ভাব্য হামলার আশঙ্কা প্রকাশ করেছে ইরান, আর সেই শঙ্কায় উচ্চ সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুদ রক্ষায় নতুন পদক্ষেপ নিয়েছে তেহরান। সিএনএনের দাবি, তেহরান পরমাণু স্থাপনায় প্রবেশের পথ বন্ধ করে দিয়েছে, গোপন সুড়ঙ্গ ধসিয়ে দিয়েছে, সেই সাথে প্রবেশ পথে মাইন এবং বুবি ট্র্যাপ স্থাপন করেছে ইরানের সেনাবাহিনী। মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে রোববার একটি সম্ভাব্য সমঝোতা স্মারক সই হতে পারে। সুইজারল্যান্ডের জেনেভা হতে পারে ঐতিহাসিক এই চুক্তি সইয়ের সম্ভাব্য ভেন্যু। তবে বিশ্লেষকদের মতে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে যুদ্ধ অবসানের লক্ষ্যে সম্ভাব্য যে কোনো সমঝোতা বা চুক্তিতে সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুদের ভবিষ্যৎ এখন অন্যতম গুরুত্বপূর্ণ ইস্যু হয়ে উঠেছে। স্বস্তির উল্টো পাশে যেমন সংখ্যা থাকে, তেমনি শান্তি আলোচনার মাঝেই নিজ মাটিতে মার্কিন অভিযানের শঙ্কা প্রকাশ করেছে তেহরান। আর সেই কারণেই উচ্চমাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুদ সুরক্ষিত করতে ইস্পাহান পরমাণু কেন্দ্রের ভূগর্ভস্থ সুড়ঙ্গগুলো ইচ্ছাকৃতভাবে ধ্বংস করেছে ইরান, এমন দাবি করেছে মার্কিন সংবাদ মাধ্যম সিএনএন। প্রতিবেদনে বলা হয়, সাম্প্রতিক সপ্তাহগুলোতে ইরান সুড়ঙ্গগুলোর প্রবেশপথ ধ্বংস করার পাশাপাশি সেখানে মাইনও পুঁতে রেখেছে। এর ফলে ভবিষ্যতে ওই এলাকায় প্রবেশ করে ইউরেনিয়ামের মজুদ উদ্ধার বা যাচাই করা আগের তুলনায় অনেক বেশি কঠিন, ঝুঁকিপূর্ণ ও সময় সাপেক্ষ হয়ে পড়েছে। বিশ্লেষকদের মতে যুদ্ধের শুরুর দিকেই ইরানের পরমাণু মজুদ জব্দের ইঙ্গিত দিয়েছিলেন ট্রাম্প, আর সে কারণেই ইউরেনিয়ামের সুরক্ষায় তৎপর হয়েছে তেহরান। সিএনএনের তথ্য অনুযায়ী চলতি বছরের মে মাসের মাঝামাঝি সময় ইরানের পারমাণবিক উপাদান জব্দের লক্ষ্যে বিশেষ সামরিক অভিযানের প্রস্তুতি নিয়েছিল মার্কিন বাহিনী। তবে সম্ভাব্য ঝুঁকি অত্যন্ত বেশি হওয়ায় শেষ পর্যন্ত সেই পরিকল্পনা বাতিল করা হয়। President Donald Trump was briefed in recent days. বিশ্লেষকদের মতে ভবিষ্যতে তেহরান দাবি করতে পারে যে ধ্বংসপ্রাপ্ত সুড়ঙ্গের ভিতরে থাকা কিছু পারমাণবিক উপাদান তাদের পক্ষেও আর উদ্ধার করা সম্ভব নয় এবং তা যাচাই করা আন্তর্জাতিক সম্প্রদায়ের জন্য কঠিন হয়ে পড়তে পারে। ইস্পাহানের ভূগর্ভস্থ সুড়ঙ্গ ধ্বংসের অভিযোগ সত্য হলে তা শুধু সামরিক নয়, কূটনৈতিক ও পারমাণবিক নজরদারির ক্ষেত্রেও বড় চ্যালেঞ্জ তৈরি করবে। ইশতিয়াক হোসেন, স্টার নিউজ। ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জানাজায় অংশ নিতে পারে প্রায় ২ কোটি মানুষ, এমনটা ধারণা করছে তেহরান সিটি কর্তৃপক্ষ। আগামী ৬ জুলাই তেহরানে হবে এই জানাজা। এছাড়া ৪ এবং ৫ জুলাই শ্রদ্ধা নিবেদনের জন্য খামেনির মরদেহ রাখা হবে তেহরানে, আর ৭ এবং ৯ জুলাই আরও ২টি শহরে হবে জানাজা। দেশটির আধ্যাত্মিক নগরী মাশহাদে সর্বোচ্চ এই ধর্মীয় নেতাকে দাফন করা হবে ৯ জুলাই। গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক হামলার প্রথম দিনই প্রাণ হারান সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ খামেনি। ওই হামলায় নিহত হন তার পরিবারের একাধিক সদস্য। ইরানের বিচার বিভাগের প্রধানের তথ্য অনুযায়ী খামেনির মৃত্যুর পর প্রথম ৪০ দিনে দেশটিতে কোনো শিয়া বিয়ে নিবন্ধিত হয়নি। শোকাতুর ইরানিরা তো বটেই, বিশ্বজুড়ে আগ্রহ ছিল প্রয়াত সর্বোচ্চ ধর্মীয় নেতার শেষ বিদায়ের আনুষ্ঠানিকতা কবে সম্পন্ন হবে তা নিয়ে। অবশেষে এলো আনুষ্ঠানিক ঘোষণা। সরকার ঘোষিত সূচি অনুযায়ী ৪ ও ৫ জুলাই খামেনি রহমাতুল্লাহি আলাহির মুসাল্লায় জনসাধারণের শ্রদ্ধা নিবেদনের জন্য খামেনির মরদেহ রাখা হবে। ৬ জুলাই সোমবার রাজধানী তেহরানে জানাজার নামাজ ও শোকযাত্রা অনুষ্ঠিত হবে। ৭ জুলাই মঙ্গলবার পবিত্র কোম নগরীতে জানাজার অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। সবশেষ ৯ জুলাই উত্তর পূর্বাঞ্চলে দেশটির অধ্যাসিত নগরী মাশহাদে দাফন করা হবে আলী খামেনিকে।
রাষ্ট্রীয় বিজ্ঞপ্তিতে ইরানের জনগণ বিশ্বের স্বাধীন চেতা মানুষ, ইসলামের আদর্শে বিশ্বাসী এবং ইরানপ্রেমী সকল ব্যক্তিকে এসব অনুষ্ঠানে অংশগ্রহণ করে শহীদ নেতাকে শেষ বিদায় জানানোর আহ্বান জানানো হয়েছে। এক বিবৃতিতে নতুন সর্বোচ্চ নেতা মুস্তফা খামেনি বিশ্বের বিভিন্ন দেশের প্রয়াত খামেনির সমর্থক ও শুভানুধ্যায়ীদের প্রতি সমবেদনা জানিয়েছেন। এরই মধ্যে স্থানীয় প্রশাসন শেষকৃত্যের আয়োজনের প্রস্তুতি শুরু করেছে। তেহরান সিটি কর্তৃপক্ষ বলছে বিপুল জনসমাগমের প্রস্তুতি নেওয়া হচ্ছে। ধারণা করা হচ্ছে শুধু তেহরানেই 1.5 থেকে 2 কোটি মানুষ উপস্থিত হতে পারে। বিভিন্ন প্রদেশ থেকে জানাজা অনুষ্ঠানের আয়োজনের জন্য অনুরোধ এসেছে, কিন্তু শেষ পর্যন্ত সিদ্ধান্ত তেহরান সহ 3 শহরে জানাজার পর মাশহাদে সমাহিত হবে শহীদ আলী খামেনি। সবচেয়ে বড় সমাগম হওয়ার সম্ভাবনা রয়েছে মাশহাদে। পাকিস্তান, আফগানিস্তান, ভারত, বাংলাদেশ ও কাশ্মীর সহ বিভিন্ন অঞ্চল থেকে বিপুল সংখ্যক মানুষ সেখানে অংশ নেবেন বলে জানিয়েছে ইরানি সংবাদ মাধ্যম। এটি শিয়া মুসলমানদের ইতিহাসের অন্যতম বৃহত্তম সমাবেশে পরিণত হতে পারে। পাশাপাশি বিভিন্ন মাযহাবের নেতারাও অংশ নেবেন বলে ধারণা করা হচ্ছে। প্রয়াত সর্বোচ্চ নেতার অন্ত্যেষ্টিক্রিয়ার সিদ্ধান্তের দিন দায়িত্বপ্রাপ্ত কমিটি খামেনির পাশাপাশি তার পরিবারের নিহত অন্যান্য সদস্য ডক্টর মিসবাহুল হুদা বাকিরি কানি, সাইয়েদা বুশরা হুসেইনি খামেনি, জাহারা হাদ্দাদ আদেল এবং জাহারা মোহাম্মদী গোলপাইগানি সকলের প্রতি গভীর শ্রদ্ধা ও মাগফিরাত কামনা করা হয়। এদিকে তেহরান সিটির সামাজিক ও সাংস্কৃতিক বিষয়ক উপপ্রধান মোহাম্মদ আমিন তাওয়াকলিজাদে বলেছেন, আয়াতুল্লাহ খামেনির জানাজা শুধু ইরানের জন্য নয়, বিশ্বের বহু মুসলমানদের জন্যও একটি গুরুত্বপূর্ণ ঘটনা। তার ভাষায় তিনি ছিলেন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের নীতির বিরুদ্ধে প্রতিরোধের অন্যতম প্রধান নেতা এবং ইসলামী বিপ্লবের পথপ্রদর্শক। ইশতিয়াক হোসেন, স্টার নিউজ। ইউক্রেনের খার্কিভ এবং দোনেস্ক অঞ্চলের 5টি জনবসতি এলাকা দখল করেছে রাশিয়া। একই সঙ্গে ইউক্রেনের সামরিক অবকাঠামো লক্ষ্য করে 7টি হামলা চালিয়েছে মস্কো। এসব হামলায় জ্বালানি অবকাঠামো, সামরিক বিমান এবং সেনা ঘাঁটি লক্ষ্যবস্তু করা হয়। এদিকে ইউক্রেন পাল্টা দাবি করেছে তারা রাশিয়ার জ্বালানি অবকাঠামো সহ দখলকৃত এলাকায় হামলা চালিয়েছে। হামলা সামাল দিতে না পেরে বেসামরিক অবকাঠামোতে হামলা চালাচ্ছে ইউক্রেন, দাবি পুতিনের। গত এক সপ্তাহে ইউক্রেনের খার্কিভ ও দোনেৎস্ক অঞ্চলের 5টি জনবসতি দখল করেছে রাশিয়া। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, তারা ইউক্রেনের সামরিক বাহিনীর ব্যবহৃত অবকাঠামো লক্ষ্য করে 7টি প্রতিশোধমূলক হামলা চালিয়েছে, যেখানে উচ্চ নির্ভুল অস্ত্র ও আক্রমণাত্মক ড্রোন ব্যবহার করা হয়েছে। এসব হামলায় জ্বালানি ও জ্বালানি সংক্রান্ত অবকাঠামো, সামরিক বিমান ঘাঁটি, গোলাবারুদ ডিপোসহ অস্থায়ীভাবে অবস্থানরত ইউক্রেনীয় সেনাদের ঘাঁটি লক্ষ্যবস্তু করা হয়। এছাড়া মস্কোর দিকে আসা 16টি ইউক্রেনীয় ড্রোন রাশিয়ার বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ভূপাতিত করেছে বলেও জানিয়েছে মস্কো। একই দিনে রাশিয়ার জ্বালানি অবকাঠামোতে হামলার দাবি জানিয়েছে ইউক্রেন। এছাড়া রাশিয়ার দাগেস্তান প্রজাতন্ত্র ও সামারা অঞ্চলের জ্বালানি অবকাঠামো সহ ডোনেস্ক, জাপোরেজিয়া ও লুহান্স্ক অঞ্চলে রাশিয়ার সামরিক ও লজিস্টিক স্থাপনগুলোতেও হামলার দাবি জানিয়েছে ইউক্রেনের সশস্ত্র বাহিনী। রাশিয়ার হামলা সামলাতে না পেরে ইউক্রেন বেসামরিক অবকাঠামোতে হামলা চালাচ্ছে বলে জানিয়েছেন রুশ প্রেসিডেন্ট। শত্রু এই আক্রমণ ঠেকাতে অক্ষম এবং তারা এখন প্রকাশ্যে সন্ত্রাসী কৌশলের আশ্রয় নিয়েছে। তারা বেসামরিক স্থাপনা ও অবকাঠামো এমনকি যাত্রীবাহী পরিবহনেও হামলা চালাচ্ছে। এদিকে ইউক্রেন ও মলদোভার সঙ্গে সদস্যপদে যোগদানের আলোচনা প্রক্রিয়ার প্রথম ধাপ খুলতে সম্মত হয়েছে ইউরোপীয় ইউনিয়ন। আগামী সোমবার আনুষ্ঠানিকভাবে শুরু হতে যাওয়া এই আলোচনায় আইনের শাসন ও গণতান্ত্রিক প্রতিষ্ঠান সহ গুরুত্বপূর্ণ ক্ষেত্রগুলো অন্তর্ভুক্ত থাকবে, যা ইইউতে যোগদানের প্রক্রিয়ার মূল ভিত্তি হিসেবে বিবেচিত। এই সিদ্ধান্তকে ঘিরে ইউক্রেনে দেখা গেছে আশাবাদ। কেউ এটিকে ইউরোপের দিকে বড় অগ্রযাত্রা হিসেবে দেখছেন, আবার কেউ মনে করছেন পূর্ণ সদস্যপদ এখনও অনেক দূরের পথ। যুদ্ধ চলাকালীন সময় আমাদের ইউরোপীয় ইউনিয়নে গ্রহণ করা হবে কিনা তা নিয়ে কিছু সন্দেহ রয়েছে, তবে এটি একটি প্রথম পদক্ষেপ এবং আমার কাছে এটি সঠিক বলেই মনে হচ্ছে। ইইউতে যোগ দিতে ইউক্রেনকে এখনও বড় ধরনের আইন সংস্কারের মধ্য দিয়ে যেতে হবে বলে মনে করেন অনেকেই। এটি আমাদের সবার জন্য একটি ভালো সংকেত, তবে আমাদের সামনে এখনো অনেক কাজ বাকি রয়েছে এবং আমাদের পক্ষ থেকে অনেক আইনগত পরিবর্তন করতে হবে।
বিশ্লেষকদের মতে রাশিয়ার চলমান যুদ্ধ পরিস্থিতির মধ্যেও ইউর এই পদক্ষেপ কিয়েভের প্রতি রাজনৈতিক সমর্থনকে আরও সুস্পষ্ট করেছে। ফলে এটি একদিকে যেমন আশাবাদের বার্তা দিচ্ছে, অন্যদিকে তেমনই সামনে দীর্ঘ চ্যালেঞ্জের ইঙ্গিত বহন করছে। ইশতিয়াক হোসেন, স্টার নিউজ। ইতালির ভেনিস সিটি কর্পোরেশন নির্বাচনে এক ঐতিহাসিক গৌরব গাথা রচনা করেছেন বাংলাদেশি বংশোদ্ভূত সুমাইয়া বেগম। দেশটির মূলধারার প্রভাবশালী রাজনৈতিক দল ডেমোক্রেটিক পার্টি পিডি থেকে প্রতিদ্বন্দ্বিতা করে মারঘেরা ওয়ার্ড থেকে তিনি প্রথম বাংলাদেশি বংশোদ্ভূত নারী কাউন্সিলর হিসেবে নির্বাচিত হয়েছেন। দীর্ঘদিন ধরে ভেনিসের মূলধারার রাজনীতিতে বাংলাদেশিদের অংশগ্রহণ থাকলেও এই প্রথম কোনো প্রবাসী বাংলাদেশি নারী কাউন্সিলর পদে এমন দুর্দান্ত জয় ছিনিয়ে আনলেন। তার এই বিজয়ে ভেনিস এবং তার আশপাশের এলাকায় বসবাসরত বাংলাদেশি কমিউনিটি উচ্ছ্বসিত। সুমাইয়ার এই জয়কে প্রবাসীদের একীভূতকরণ এবং রাজনৈতিক ক্ষমতায়নের এক মাইল ফলক হিসেবে দেখছেন স্থানীয় ভোটার এবং অভিবাসীরা। অবশেষে কেনেডি সেন্টার ফর পারফর্মিং আর্টস থেকে সরানো হলো ট্রাম্পের নাম। রাতের অন্ধকারে তারপলিন দিয়ে ঢেকে চুপিসারে নামিয়ে সেন্টারটির নাম থেকে সরিয়ে ফেলা হলো মার্কিন প্রেসিডেন্টের নামের অংশ। ডেমোক্র্যাট প্রতিনিধি জয়েস বিটির করা মামলায় আদালতের রায়ে শনিবার রাত 1:30টার দিকে সাংস্কৃতিক এই প্রতিষ্ঠানটির দেয়াল থেকে নামানো হয় ডোনাল্ড ট্রাম্পের নাম। তারপলিন দিয়ে ঢেকে দেওয়া হচ্ছে কেনেডি সেন্টার ফর পারফর্মিং আর্টসের ফ্যাসাড। নিউ ইয়র্কে তখন সময় রাত 1:22। আপিল ও একাধিকবার রায় স্থগিতের আবেদনের পর অবশেষে আদালতের কাছে হার মানতেই হলো মার্কিন প্রেসিডেন্টকে। আদালতের নির্দেশে এভাবেই রাতের অন্ধকারে কেনেডি সেন্টার থেকে সরিয়ে নেওয়া হয় ট্রাম্পের নাম। ঘটনার সূত্রপাত 2024 সালের ডিসেম্বরে। ট্রাম্প মনোনীত বোর্ড অফ ট্রাস্টিজের সিদ্ধান্তে সাংস্কৃতিক এই প্রতিষ্ঠানের নাম বদলে করা হয় দ্য ডোনাল্ড জে ট্রাম্প অ্যান্ড কেনেডি সেন্টার ফর পারফর্মিং আর্টস। তবে 2025 সালে সেই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে মামলা করেন ডেমোক্র্যাট প্রতিনিধি জয়েস বিটি। এটি ট্রাম্পের একটি আত্মপ্রচারের প্রকল্প কেবল, অথচ কংগ্রেস ছাড়া কেউ কেনেডি সেন্টারের নাম পরিবর্তন করতে পারে না। এটি বেআইনি। জনগণের প্রতিষ্ঠানের উপর ব্যক্তিগত সিদ্ধান্ত চাপিয়ে দেওয়া হয়েছে। পরে আদালত রায় দেয় কংগ্রেস যে নামে প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠা করেছে সেটি পরিবর্তনের ক্ষমতা কারণেই। 2025 সালের 19 মে ফেডারেল বিচারক ক্রিস্টোফার কুপার এ রায় দেন। রায়ে বলা হয় ট্রাম্পের নাম অবৈধভাবে যুক্ত করা হয়েছে এবং তা সরিয়ে ফেলতে হবে। একই সাথে ওয়েবসাইট ও অন্যান্য উপকরণ থেকেও নাম অপসারণের নির্দেশ দেন তিনি। এরপর ট্রাম্প প্রশাসন ও কেনেডি সেন্টারের পক্ষ থেকে রায় স্থগিতের একাধিক আবেদন জানানো হয়। সেই আবেদনও খারিজ হয়ে যায় আদালতে। ডিওজের পক্ষ থেকে আপিল করা হলে কয়েক ঘন্টার মধ্যেই নাকচ করা হয় সেই আবেদনও। ইফফাতিরা, স্টার নিউজ। কঙ্গোতে নিশ্চিত ইবোলা রোগীর সংখ্যা 689 জনে পৌঁছেছে। এ পর্যন্ত 139 জনের মৃত্যুও হয়েছে। স্বাস্থ্য কর্মকর্তাদের মতে ইবোলায় মৃত ব্যক্তিদের দেহের সংস্পর্শে সংক্রমণের সবচেয়ে বড় ঝুঁকিগুলোর একটি। তাই নিরাপদ দাফন কার্যক্রম নতুন সংক্রমণ ঠেকাতে অত্যন্ত গুরুত্বপূর্ণ। যেখানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে দাফনকারী স্বেচ্ছাসেবক দলগুলো। কিন্তু ভাইরাসের ঝুঁকি নয়, স্থানীয় জনগণের অবিশ্বাস এবং প্রতিরোধ মোকাবিলা করতে হচ্ছে সেখানকার রেড ক্রস কর্মীদের। দস্তানা, মাস্ক ও পূর্ণ সুরক্ষা পোশাকে সজ্জিত এই মানুষগুলো কেবল দাফনের কাজ করছেন না, তারা লড়ছেন প্রাণঘাতী ইবোলা ভাইরাসের বিরুদ্ধে। এই স্বেচ্ছাসেবকরা গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রের বুনিয়া শহরের রেড ক্রসের সেফ অ্যান্ড ডিগনিফাইড বুরিয়াল বা এসডিবি দলের সদস্য, যারা প্রতিটি মৃতদেহ দাফনের আগে কঠোর স্বাস্থ্যবিধি অনুসরণ করছেন। ইবোলায় আক্রান্ত বলে সন্দেহভাজন ব্যক্তির মরদেহ গ্রহণের আগে কফিন জীবাণুমুক্ত করা হয়, মরদেহ বিশেষ বডি ব্যাগে রাখা হয় এবং পরে নিরাপদে সমাধিস্থ করা হয়। সংক্রমণের ঝুঁকি এড়াতে পরিবারের সদস্যদেরও মৃতদেহ স্পর্শ করতে দেওয়া হয় না। দাফন শেষে ফিরে গিয়ে অ্যাম্বুলেন্স, ব্যবহৃত সরঞ্জাম ও সুরক্ষা পোশাক জীবাণুমুক্ত করেন স্বেচ্ছাসেবকরাই। তবে ভাইরাসের পাশাপাশি আরেকটি বড় চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছেন এই স্বেচ্ছাসেবকরা। তা হল অবিশ্বাস ও ভুল তথ্য। অনেকেই দাফনকারী দলগুলোর কর্মকাণ্ড নিয়ে সন্দেহ প্রকাশ করছেন। সাম্প্রতিক সময়ে কয়েকটি এলাকায় স্বাস্থ্যকর্মী ও দাফনকারী দলের উপর হামলা ঘটনা ঘটেছে।
সম্প্রতি প্রাদেশিক রাজধানী বুকাভু থেকে প্রায় ৩০ কিলোমিটার উত্তরে বিদ্রোহীদের নিয়ন্ত্রিত শহর কাতানায় আক্রমণের শিকার হন স্বেচ্ছাসেবকরা। কর্মীরা সেখানে একটি কফিন ফেলে আসতে বাধ্য হয়েছিলেন। স্বাস্থ্য ও নিরাপত্তা এই দুই ঝুঁকি নিয়েই কাজ করে যাচ্ছেন স্বেচ্ছাসেবকরা। তারা বলছেন অনেকেই তাদের কাজের গুরুত্ব বুঝলেও কিছু কিছু মানুষ এখনও এটিকে অর্থ উপার্জনের উপায় হিসেবে মনে করেন। ফলে মাঠ পর্যায়ে নানা প্রতিবন্ধকতার মুখে পড়তে হয় তাদের। আমরা যা করছি তা সবচেয়ে গুরুত্বপূর্ণ। এর মাধ্যমে আমরা সংক্রমণের শৃঙ্খল ভাঙতে পারি। পরিবারও মৃতদেহটি স্পর্শ করতে পারে না, কারণ মৃতদেহ স্পর্শ করার মাধ্যমে ইবোলায় সংক্রমিত হওয়ার ঝুঁকি থাকে। এই কারণেই আমরা এসডিবি টিম ঘটনাস্থলে রয়েছি। আমরা মৃতদেহটি সুরক্ষিত করি এবং নিজেরাই দাফন কার্য সম্পন্ন করি। স্বেচ্ছাসেবকদের হয়রানির বিষয়টি আমলে নিয়েছে স্থানীয় প্রশাসন। কবরস্থানে দাফন কার্যক্রম চলাকালে নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ ও সেনা মোতায়েনের সিদ্ধান্ত নিয়েছে কঙ্গো সরকার। জাহিদুর রহমান, স্টার নিউজ। মালিকানা বিরোধ এবং আইনি জটিলতা থাকা সত্ত্বেও আলবেনিয়ায় চলছে ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনারের বিলাসবহুল রিসোর্ট তৈরির প্রকল্প। এ নিয়ে স্থানীয়দের মধ্যে ক্রমেই বাড়ছে ক্ষোভ। আরও তীব্র হচ্ছে সরকার বিরোধী আন্দোলন। এদিকে সরকারের ভাষ্য, এটি ব্যক্তি মালিকানাধীন একটি জমি নিয়ে বেসরকারি পর্যায়ের চুক্তি। এখানে সরকারের সম্পৃক্ততা নেই। নিরাপত্তারক্ষীদের বাধায় নিজ জমিতে ঢুকতে পারেননি দক্ষিণ আলবেনিয়ার জাভেরনেক উপকূলের বাসিন্দা কোস্তাক কনমি। পরে খবর দেখে জানতে পারেন তার জমিতে নির্মাণ হতে যাচ্ছে বিলাসবহুল রিসোর্ট। আর সেই প্রকল্পের বিনিয়োগকারীদের একজন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনার। অথচ তিনি কিছুই জানেন না। নিজের জমিতে ঢুকতে যখন আমাকে বাধা দেওয়া হলো, মনে হলো চোখের সামনে পৃথিবী ধ্বংস হয়ে যাচ্ছে। জমি কেড়ে নিয়ে ওরা আমার জীবিকা কেড়ে নিয়েছে। আমি কেন আমার সন্তানদের জন্য এই জমি রেখে যেতে পারবো না? সরকার ও ভূমি নিবন্ধন দপ্তরকে স্পষ্ট উত্তর দিতে হবে। শুধু কোনোমি নয়, জেভেরনেক গ্রামের বহু বাসিন্দার সাথে ঘটেছে এই ঘটনা। স্থানীয়দের অভিযোগ, 2014 সালে অবৈধভাবে বিক্রি করে দেওয়া হয়েছে জমিটি। এ নিয়ে দেশ জুড়ে চলছে সরকার বিরোধী বিক্ষোভ। এমনকি বিশ্বজুড়ে ব্যাপকভাবে সমালোচিত হচ্ছে আলবেনিয়া সরকার। সরাসরি জড়িত না হলেও স্থানীয়দের দাবি উপেক্ষা করে সরকার এই প্রকল্পকে রাজনৈতিকভাবে সমর্থন করেছে, বিনিয়োগকারীদের জন্য সহজ করেছে পথ। এসব অভিযোগ দিন দিন জোরালো হচ্ছে। তবে সব অভিযোগ প্রত্যাখ্যান করেছেন আলবেনিয়ার প্রধানমন্ত্রী। এই প্রকল্প নিয়ে বিশ্বজুড়ে যে সমালোচনা তৈরি হয়েছে, সেটি আসলে ব্যক্তি মালিকানাধীন জমি নিয়ে। ব্যাপারটা এমন নয় যে সরকার একটি সরকারি জমি বিক্রি করেছে। এটি সম্পূর্ণ ব্যক্তিগত পক্ষগুলোর মধ্যে হওয়া একটি চুক্তিভিত্তিক বিনিয়োগ। আলবেনিয়া সরকার এতে কোনোভাবেই সম্পৃক্ত নয়। এই বিতর্কের কেন্দ্রে যে ব্যক্তি, তার নাম আর্তুর শেহু। স্থানীয়দের অভিযোগ, এই ব্যবসায়ী কাউকে না জানিয়ে বিক্রি করে দিয়েছেন জমিটি। দেশটিতে যখন কমিউনিস্ট শাসন শুরু হয়, তখন এই জমি সরকারের নিয়ন্ত্রণে নিয়ে নেওয়া হয়। পরে 1990-এর দশকে কমিউনিস্ট শাসন শেষ হলে জমিটি আবার স্থানীয়দের ফিরিয়ে দেওয়া হয়। অভিযুক্ত আর্তুরের দাবি, অটোম্যান আমল থেকেই এই জমির মালিক তার পরিবার। এই বিরোধ গড়ায় আদালত পর্যন্ত। 2013 সালে আদালত স্থানীয়দের পক্ষে রায় দেয়। তবে আপিলের কারণে মামলাটি এখনও নিষ্পত্তি হয়নি। তাই এ জমির বিক্রি কোনোভাবেই বৈধ নয় বলে দাবি স্থানীয়দের। পাশাপাশি অভিযোগ, জমি বিক্রির আগে তাদের সঙ্গে কোনো ধরনের আলোচনাও করা হয়নি, দেওয়া হয়নি কোনো ক্ষতিপূরণও। শুধু জমির মালিকানা বিতর্কই নয়, সামনে আসছে পরিবেশ বিপর্যয়ের প্রশ্নও। উন্নয়ন হতে যাওয়া এলাকাটির একাংশ জুড়ে রয়েছে সংরক্ষিত জলাভূমি, যেখানে মৌসুমী ফ্লেমিঙ্গো, সিল এবং সামুদ্রিক কাছিমের মতো প্রাণীর আবাসস্থল রয়েছে। রাজধানী তিরানায় ইতোমধ্যেই বিক্ষোভ হয়েছে। প্রকল্পের পরিবেশগত প্রভাব নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে ইউরোপীয় ইউনিয়ন। ইফফাতিরা, স্টার নিউজ। যুক্তরাষ্ট্রের কাছ থেকে আনুষ্ঠানিকভাবে প্রথম F-35 যুদ্ধ বিমান গ্রহণ করেছে পোল্যান্ড। ন্যাটোর পূর্বাঞ্চলীয় সদস্য দেশগুলোর মধ্যে প্রথম হিসেবে এই অত্যাধুনিক যুদ্ধ বিমান গ্রহণের মাধ্যমে দেশটি নিজেদের প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করল। অনুষ্ঠানে পোল্যান্ডের প্রেসিডেন্ট ক্যারল নাওরকি যুক্তরাষ্ট্রের সঙ্গে কৌশলগত পেশাদারিত্বের প্রশংসা করে বলেন, দুই দেশের সম্পর্ক স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং গণতন্ত্রের মূল্যবোধের উপর ভিত্তি করে গড়ে উঠেছে। এদিকে মার্কিন পররাষ্ট্র দপ্তরের এক কর্মকর্তা বলছেন, পোল্যান্ড নিজের প্রতিরক্ষায় বড় বিনিয়োগ করছে। যুক্তরাষ্ট্রের এমন এক আদর্শ মিত্রের পাশে থাকতে পেরে গর্বিত। পোল্যান্ড
পোল্যান্ড 32টি F-35 যুদ্ধবিমান কেনার চুক্তি করেছে যুক্তরাষ্ট্রের সঙ্গে, যা দেশটির বিমান বাহিনীর আধুনিকায়নে গুরুত্বপূর্ণ ধাপ হিসেবে দেখা হচ্ছে। উত্তর আয়ারল্যান্ডের বেলফাস্টে ছুরিকাঘাতের জেরে অভিবাসী বিরোধী সহিংসতা ছড়িয়ে পড়েছে। গত 8 জুনের ওই ঘটনার জের ধরে দাঙ্গাকারীরা সংখ্যালঘু এবং বিদেশিদের উপর হামলা চালাচ্ছে। এসবের প্রতিবাদে বেলফাস্টে বর্ণবাদী বিরোধী বিশাল বিক্ষোভ হয়েছে। এতে অংশ নেন হাজার হাজার মানুষ। কয়েকদিন ধরে চলা অভিবাসন বিরোধী সহিংসতার পর এই প্রথম বর্ণবাদ বিরোধী বিক্ষোভ হলো। এদিকে বেলফাস্টে ছুরিকাঘাত ইস্যুতে ইতালিতে অভিবাসীদের বিরুদ্ধে আরও সোচ্চার হয়েছে প্রাক্তন জেনারেল নেতৃত্বাধীন নতুন কট্টর ডানপন্থী দল। অবশ্য কট্টর ডানপন্থীদের অভিবাসন বিরোধিতার প্রতিবাদে পাল্টা বিক্ষোভ করেছে কয়েক হাজার মানুষ। রাজধানী রোমে এই কর্মসূচি পালনের উদ্যোগ নেয় বামপন্থী সংগঠনগুলো। অভিবাসী বিদেশি বংশোদ্ভূতদের বহিষ্কারের চেষ্টার নিন্দা জানায় তারা। অভিযোগ করা হয় সমাজে বিভাজন সৃষ্টির লক্ষ্যে তরুণ প্রজন্মকে টার্গেট করা হচ্ছে। মধ্যপ্রাচ্যের যুদ্ধের প্রভাবে ফ্রান্স, জার্মানি এবং স্পেনে মে মাসে মুদ্রাস্ফীতি বেড়েছে। 3 দেশের নিজ নিজ পরিসংখ্যান কর্তৃপক্ষ এই তথ্য জানিয়েছে। ফরাসি জাতীয় পরিসংখ্যান এবং অর্থনৈতিক গবেষণা ইনস্টিটিউট প্রকাশিত তথ্য অনুসারে ফ্রান্সের ভোক্তা মূল্য সূচক এপ্রিল মাসের 2.2% তুলনায় মে মাসে 2.4% বেড়েছে। মুদ্রাস্ফীতি বৃদ্ধির প্রধান কারণ হিসেবে জ্বালানি তেলের চড়া দামকে ধরা হচ্ছে। এছাড়া জার্মানিতে মে মাসের মুদ্রাস্ফীতির হার 2.6% দাঁড়িয়েছে, যা এপ্রিলের 2.9% থেকে কমেছে। সংশ্লিষ্ট দপ্তর জানিয়েছে, মধ্যপ্রাচ্যে যুদ্ধের পরিপ্রেক্ষিতে অপরিশোধিত তেলের বাজার মূল্য বৃদ্ধির কারণেই মূলত 1 বছর আগের তুলনায় মে মাসের জ্বালানি পণ্যের দাম 6.6% বেশি ছিল। ঠিক এই কারণেই ইউরোপের আরেক দেশ স্পেনের মুদ্রাস্ফীতি মে মাসে গত বছরই একই সময়ের তুলনায় 3.2% বেড়েছে। দেশটির জাতীয় পরিসংখ্যান ইনস্টিটিউট মে মাস স্পেনের মূল মুদ্রাস্ফীতি 3% পৌঁছেছে। আফ্রিকার দেশ মালির একটি বড় অংশে প্রভাব বিস্তার করছে আল কায়েদা সংশ্লিষ্ট গোষ্ঠী জামায়াত নুসরাত আল ইসলাম ওয়াল মুসলিমিন JNNM। তাদের একদিকে কঠোর নিয়ন্ত্রণ কর আদায় জোরদার করছে, অন্যদিকে স্থানীয় জনগণের সঙ্গে সম্পর্ক উন্নয়নের মাধ্যমে কৌশল কিছুটা শিথিল করেছে। বিশ্লেষকদের মতে গোষ্ঠীটি একসময় যেভাবে কঠোর সহিংসতা চালাতো, এখন ধীরে ধীরে তারা স্থানীয় পর্যায়ে আধা শাসনিক কাঠামো গড়ে তুলছে। একই সাথে কিছু এলাকায় প্রশাসনিক ভূমিকাও নিচ্ছে। তারা খাদ্য এবং সহায়তা বিতরণ, বিরোধ নিষ্পত্তি এবং স্থানীয় শাসনের মতো কার্যক্রমেও যুক্ত হচ্ছে। তবে একই সঙ্গে গোষ্ঠীটি এখন সহিংস হামলা চালাতে সক্ষম। মালি সরকারের নিরাপত্তা বাহিনীর সঙ্গে এখনও সংঘর্ষ অব্যাহত রয়েছে। আফ্রিকার সোহেল অঞ্চল নিয়ে কাজ করা বিশেষজ্ঞদের মতে সামরিক উপায়ে পুরো সংকট নিয়ন্ত্রণ করা কঠিন হতে পারে। দরকার দীর্ঘমেয়াদে রাজনৈতিক আলোচনা ভিত্তিক সমাধানের পথ খোঁজা। নাইজেরিয়ায় ক্রমবর্ধমান নিরাপত্তাহীনতা, চরম অর্থনৈতিক সংকটের বিরুদ্ধে শিল্পকলার মাধ্যমে অভিনব উপায়ে প্রতিবাদ জানিয়েছেন দেশটির শিল্পীরা। লাগোসের বারিগা এলাকায় সমবেত হন চিত্রশিল্পী, নৃত্যশিল্পী, কবি এবং সঙ্গীত শিল্পীরা। নাচ এবং গানের মাধ্যমে রাজপথেই তুলে ধরেন দেশের বর্তমান নাজুক পরিস্থিতি। স্টেজ অফ দ্য নেশন, স্টেট অফ দ্য পিপল শীর্ষক এই আয়োজনে বারিধার রাস্তাগুলো রূপ নেয় উন্মুক্ত মঞ্চে। ঐতিহ্যবাহী মুখোশ পরে বের করা হয় শোভাযাত্রা। এছাড়া একের পর এক পারফরমেন্সের মধ্য দিয়ে শিল্পীরা সহিংসতা, দুর্নীতি এবং নাগরিক দায়িত্ববোধের বার্তা পৌঁছে দেন সাধারণ মানুষের মাঝে। শিল্পীরা জানান, নাচ এবং গানের মাধ্যমে সরকারের কাছে সত্য তুলে ধরতেই এই আয়োজন। আমরা যদি পরিবর্তন না আনি তাহলে নাইজেরিয়ান হিসেবে আমাদের জন্য পরিস্থিতি ভালো হবে না। আমরা যদি কাজগুলো সঠিকভাবে না করি তাহলে কোনো কিছুই ভালোভাবে চলবে না। ব্যাপারটা আসলে এতটাই সহজ। The idea came with a need
এই উদ্যোগের ধারণাটি এসেছে মানুষকে সচেতন করার প্রয়োজন থেকে। নাচ ও অন্যান্য শিল্প চর্চাকে ব্যবহার করে আমরা ক্ষমতার কাছে সত্য তুলে ধরতে চাই। এছাড়া বিদ্যমান ব্যবস্থাকে চ্যালেঞ্জ করার জন্যই এই উদ্যোগ নেওয়া হয়েছে। আমরা সরকারের কাছে জবাব চাই, কেন আমরা আজ এই অবস্থায় এসে দাঁড়িয়েছি, আমাদের যাত্রা কোথা থেকে শুরু হয়েছিল এবং নাইজেরিয়ার ভবিষ্যৎ কোন পথে যাচ্ছে। মধ্যপ্রাচ্যের সংঘাত ভারতে কৃষি উৎপাদন ব্যয় বাড়িয়ে দিচ্ছে। এই সংঘাতের ফলে বিশ্বব্যাপী দেখা দিয়েছে সার সরবরাহ ঘাটতি। এছাড়া আকাশ ছোঁয়া জ্বালানি তেলের দামের কারণে ভারতের কৃষি খাতে চলছে ভরাডুবি। কৃষকরা জানান তারা ইউরিয়ার মতো মৌলিক সারের তীব্র সংকটের সম্মুখীন হচ্ছেন। সরকার এই সংকট মোকাবিলায় কিছু অঞ্চলে স্থানীয় কৃষি কর্তৃপক্ষ রেশনিং ব্যবস্থা চালু করছে। তবুও পরিস্থিতি সামাল দেয়া কঠিন হয়ে পড়েছে। ভারতের মহারাষ্ট্রের কৃষি সরঞ্জাম ব্যবসায়ীরা জানিয়েছেন স্থানীয় কৃষকদের দুর্ভোগ আরও বেশি। কীটনাশক তৈরির বেশিরভাগ কাঁচামালই আমদানি করতে হবে ভারত থেকে। মধ্যপ্রাচ্যে সংঘাতের কারণে আমদানিতে বিঘ্ন ঘটায় কীটনাশকের দাম বেড়েছে 20 থেকে 25%, যার প্রভাব পড়বে খাদ্যপণ্যের উপর। खेती सेक्टर में क्या हो रहा है अभी ইউরিয়া ও ডাই অ্যামোনিয়াম ফসফেটের সরবরাহ বন্ধ প্রায়। আগে আমাদের গ্রামের প্রতিটি পরিবার এই দুই ধরনের সারের 10 থেকে 20 বস্তা পেত। এখন সেই কোটা কমিয়ে মাত্র 1 বা 2 বস্তা করা হয়েছে। স্থানীয় কৃষি সমবায় সমিতিগুলো জানাচ্ছে যে তাদের ইউরিয়া ফুরিয়ে গেছে। কীটনাশক তৈরির বেশিরভাগ কাঁচামাল আমদানি করা হয়। মধ্যপ্রাচ্যের সংঘাতের কারণে আমদানিতে বিঘ্ন ঘটায় কীটনাশকের দাম 20 থেকে 25% বেড়ে গেছে। অপর্যাপ্ত আমদানির কারণে ডাই অ্যামোনিয়াম ফসফেট ও ইউরিয়া একেবারেই মজুদ নেই। সারের সংকটের ফলে ফসলের ফলন কমে যাবে। উৎপাদন কমে গেলে বাজারে শস্যের সরবরাহও কমে যাবে। সরবরাহ কমে যাওয়ায় শস্যের দাম বাড়ার সম্ভাবনা রয়েছে। জ্বালানির ক্রমবর্ধমান মূল্যও দাম বাড়িয়ে দেবে, যা সাধারণ মানুষকে কঠিন পরিস্থিতিতে ফেলবে। কয়েক হাজার টাকা বেতনের চাকরি, লাখ টাকার স্বপ্নের বাড়ি কিংবা কোটি টাকার ব্যবসা, পৃথিবীর অধিকাংশ মানুষের অর্থনৈতিক হিসাব নিকাশ এই সীমার মধ্যেই আটকে আছে। কিন্তু ইতিহাসের পাতায় নতুন এক অধ্যায় লিখলেন মার্কিন প্রযুক্তি উদ্যোক্তা ইলন মাস্ক। বিশ্বের প্রথম ব্যক্তি হিসেবে তার সম্পদের পরিমাণ ছাড়িয়ে গেল $1 ট্রিলিয়ন। কিন্তু এই বিপুল পরিমাণ সম্পদ দিয়ে আসলে কি করা যাবে? বিশ্বে এখন জীবিত মানুষের সংখ্যা 8 বিলিয়ন বা 800 কোটি। এত মানুষের মধ্যে মাত্র একজন ব্যক্তি $1 ট্রিলিয়ন সম্পদের মালিক। তিনি মার্কিন প্রযুক্তি উদ্যোক্তা ইলন মাস্ক। আসলে মাস্কের হাতে থাকা এই টাকার অঙ্কটা কত বড়, আর এই টাকা দিয়ে তিনি চাইলে কি করতে পারবেন? ব্লুমবার্গের তথ্য বলছে এখন মাস্কের মোট সম্পদের পরিমাণ প্রায় $1.11 ট্রিলিয়ন। $1 ট্রিলিয়ন মানে 1000 বিলিয়ন ডলার, যার পরিমাণ বাংলাদেশি মুদ্রায় 120 লাখ কোটি টাকা, যা বাংলাদেশের 2026-27 অর্থ বছরের বাজেটের প্রায় 13 গুণ বেশি। 1 ট্রিলিয়ন সংখ্যাটি মানুষের মস্তিষ্কের পক্ষে সহজে কল্পনা করা কঠিন। বাস্তব জীবনে এই টাকা দিয়ে এমন কাজ করা যাবে যা অকল্পনীয়। এই যেমন বাংলাদেশের এখন পর্যন্ত সবচেয়ে বড় প্রকল্প পদ্মা সেতু নির্মাণে খরচ হয়েছে 30,193 কোটি 39 লাখ টাকা। অর্থাৎ ইলন মাস্কের হাতে থাকা 120 লাখ কোটি টাকা দিয়ে বাংলাদেশে 4000টি পদ্মা সেতু বানানো সম্ভব। এবার পৃথিবী থেকে আসা যাক মহাশূন্যের দিকে। $1 ট্রিলিয়ন থেকে $1 নোট যদি একটির পর একটি বিছিয়ে দেওয়া হয়, তাহলে সেই লম্বা সারির দৈর্ঘ্য হবে প্রায় 9,70 লাখ মাইল। এতটা দূরত্ব দিয়ে পৃথিবী থেকে চাঁদে গিয়ে আবার ফিরে আসা যাবে 200 বারেরও বেশি। আবার $1 ট্রিলিয়ন সেই নোটের লাইন টানলে সূর্যের দরজায় কড়া নাড়ার মতো দূরত্ব পাড়ি দেওয়া সম্ভব। এছাড়া ইলন মাস্কের পুরো টাকা দিয়ে আপনি যুক্তরাষ্ট্রের মতো জায়গায় 25 লাখেরও বেশি বাড়ি কিনতে পারবেন। অর্থাৎ যুক্তরাষ্ট্রের প্রতিটি অঙ্গরাজ্যে আপনি কিনতে পারবেন প্রায় 50,000টিরও বেশি বাড়ি। ফোর্বসের ধনীদের তালিকায় ইলন মাস্কের পর থাকা 4 ব্যক্তির সম্মিলিত সম্পদের পরিমাণও ইলন মাস্কের একার সম্পদের পরিমাণ থেকে কম। মাস্কের পর বিশ্বের 4 ধনীর সম্মিলিত সম্পদের পরিমাণ প্রায় $1.05 ট্রিলিয়ন, যেখানে ইলন মাস্ক একাই $1.11 ট্রিলিয়ন মালিক। The exciting
তবে এসব সম্পদের পরিমাণ প্রতিদিনই এমনকি কয়েক ঘন্টার ব্যবধানেও কয়েকশো বিলিয়ন ডলার পর্যন্ত ওঠানামা করতে পারে। ইলন মাস্কের সম্পদের ক্ষেত্রেও ঘটেছে একই ঘটনা। ফোর্বসের তথ্যানুযায়ী গত বছর তার সম্পদের পরিমাণ ছিল প্রায় 342 বিলিয়ন ডলার, যা 2024 সালে ছিল 195 বিলিয়ন ডলার। মাত্র 2 বছরের ব্যবধানে তার সম্পদের এই বিস্ফোরক বৃদ্ধি তাকে নিয়ে গেছে ইতিহাসের প্রথম ট্রিলিয়নিয়ারের আসনে। কাজী শাহরিন, স্টার নিউজ। ফুটবল উন্মাদনায় বুঁদ হয়ে দীর্ঘ 10 বছর ধরে এক অনন্য সংগ্রহ গড়ে তুলেছেন ডেভর এবং মার্কো নামের দুই বন্ধু। ক্রোয়েশিয়ায় এই দুই ফুটবল ভক্তের ব্যক্তিগত সংগ্রহশালায় এখন জমা হয়েছে 6,000-এরও বেশি জার্সি। শুধু জার্সিই নয়, তাদের এই বিশাল কালেকশনে রয়েছে শত শত জুতো, বল, গ্লাভস সহ ফুটবল ইতিহাসের নানান অমূল্য স্মারক। দুই বন্ধু তাদের সংগ্রহে যুক্ত করতে পেরেছেন অত্যন্ত দুর্লভ কিছু স্মারক, যার মধ্যে অন্যতম হল 1974 সালের যুগোস্লাভিয়ার বিপক্ষের ম্যাচে জার্মানির কিংবদন্তি ফুটবলার ফ্রান্স বেকেনবাউয়ারের পরা ঐতিহাসিক জার্সিটি। এছাড়াও ফুটবল সম্রাট পেলের সান্তোস ক্লাবের জার্সি এবং দিয়েগো ম্যারাডোনার আর্জেন্টিনা দলের জাতীয় জার্সিটিও সেখানে রয়েছে। ডেভার জানান, তাদের এই পুরো সংগ্রহের বর্তমান বাজার মূল্য হতে পারে প্রায় 3 থেকে 5 মিলিয়ন ইউরো। তবে এগুলো বিক্রি না করে ভবিষ্যতে জার্সি মিউজিয়াম গড়ার স্বপ্ন দেখছেন এই দুই বন্ধু। এখানে সব ধরনের জার্সি আছে, জাতীয় দল, ক্লাব, ক্রোয়েশিয়ান লিগ সহ আরো অনেক কিছু। আমাদের এখানে প্রায় 6,000 জার্সি আছে, 300টিরও বেশি ফুটবল আছে। এগুলোর মূল্য খুব বেশি বাড়িয়ে না বললেও 3 থেকে 5 মিলিয়ন ইউরোর মধ্যে হবে। তবে আমরা জার্সি বিক্রি করি না, আমরা জার্সি সংগ্রহ করি। তবে কিছু ক্ষেত্রে জার্সি বিনিময়ের সুযোগ থাকতে পারে। দুর্ভাগ্যজনকভাবে আমাদের কাছে এমন কোনো বড় জায়গা নেই যেখানে আমরা এই দুর্লভ জার্সিগুলো প্রদর্শন করব। তবে আমরা ভবিষ্যতে একটি জার্সির জাদুঘর তৈরি করতে চাই। যুক্তরাষ্ট্রের ট্যুরিস্ট ভিসা না পাওয়া ফুটবল ভক্তদের পাশে দাঁড়িয়েছে আর্জেন্টিনার একটি ইলেকট্রনিক্স ব্যান্ড। ভিসা বাতিল হওয়া এমন শতাধিক আর্জেন্টাইনকে বিনামূল্যে টেলিভিশন উপহার দিয়েছে এই কোম্পানি। বুয়েন্স আইরেসে টেলিভিসাডোস নামে এই বিশেষ ক্যাম্পেইন ভিড় করেছেন শত শত ফুটবল প্রেমী, যারা যুক্তরাষ্ট্রে গিয়ে খেলা দেখার স্বপ্ন দেখলেও ভিসা জটিলতায় যেতে পারেননি। তাদের ঘরে বসে খেলা দেখার আনন্দ দিতেই এই উদ্যোগ। কোম্পানিটি জানায়, ভিসা বাতিলের প্রমাণ দেখানো প্রথমে 100 জন ভক্তকে দেয়া হয়েছে এই ফ্রি টিভি। লিওনেল মেসির শেষ বিশ্বকাপ হতে পারে ভেবেই অনেক ভক্তরা যুক্তরাষ্ট্রে ভিসার আবেদন করেছিলেন। সশরীরে থাকতে না পারার কষ্ট থাকলেও নতুন টিভি পেয়ে কিছুটা স্বস্তি প্রকাশ করেছেন ফুটবল অনুরাগীরা। বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনার শিরোপা ধরে রাখার এই মিশন ঘরে বসেই উপভোগ করবেন এই আবেগপ্রবণ ফুটবল ভক্তরা। আমার ভিসার আবেদন বাতিল করা হয়েছিল। আমি ভিসার জন্য আবেদন করেছিলাম কারণ এটি হয়তো মেসির শেষ বিশ্বকাপ হতে পারে। আমি খুবই দুঃখিত যে তাকে সরাসরি খেলতে দেখতে পারবো না, তবে আমি একটি উপহার নিয়ে ফিরছি। আর সত্যি বলতে নোবলেক্সের এই টেলিভিশন পেয়ে আমি খুবই খুশি। আমি বিশ্বকাপ দেখতে যেতে চেয়েছিলাম। সত্যি বলতে যখন আমার ভিসার আবেদন প্রত্যাখ্যান করা হলো তখন আমার স্বপ্ন ভেঙে গিয়েছিল। আমার মনে হয়েছিল সবকিছুই ভুল পথে যাচ্ছে। কিন্তু বুধবার নোবলেক্সের সেই পোস্ট দেখার পর জানতে পারি যে একটি টেলিভিশন জেতার সুযোগ আছে, আর তখন মনে হলো সবকিছু বৃথা যায়নি। টিভি পেয়ে আমি খুব খুশি। নিজেদের বিশ্বকাপ ম্যাচ শুরুর আগেই ইরানি ফুটবল দলের অনুশীলন ক্যাম্পের কাছে একটি মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মেক্সিকোর টিজুয়ানায় ইরানি ফুটবল দল যে স্টেডিয়ামে অনুশীলন করছে তার মাত্র 300 মিটারের মধ্যে একটি শপিং সেন্টারের পার্কিং লট থেকে উদ্ধার করা হয়েছে এই মরদেহ। গত মঙ্গলবার পার্কিংয়ে থাকা একটি পরিত্যক্ত গাড়ি থেকে দুর্গন্ধ ছড়ালে গাড়িটির ট্রাঙ্ক থেকে কালো ব্যাগে মোড়ানো মরদেহটি পাওয়া যায়। এই মরদেহ উদ্ধারের ঘটনায় বিশ্বকাপের সমন্বয়হীনতাকে নিয়ে অসন্তোষ প্রকাশ করেছে ইরান। আগামী সোমবার লস অ্যাঞ্জেলেসে নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে ইরান তাদের বিশ্বকাপ মিশন শুরু করবে। দর্শক, এই ছিল আজকের স্টার ওয়ার্ল্ডে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।